হ্যালো স্টুডেন্টস, সিডিপি এর আরো একটি নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। সঙ্গে আমি রবীন্দ্রনাথ স্যার। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ নিয়ে, যা বুদ্ধির চ্যাপ্টার থেকে তৈরি করা হয়েছে। এই বুদ্ধির চ্যাপ্টার থেকে পরীক্ষাতে বারংবার প্রশ্ন এসেছে এবং ঠিক টেট পরীক্ষাকে লক্ষ্য করে টেট পরীক্ষার উপযোগী করে এই রকম 50টা প্রশ্ন তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। তাই ভিডিওটিকে একটুকুও স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমার সাথে সাথে উত্তর করতে থাকবে ও কমেন্ট বক্সে উত্তরগুলো অবশ্যই লিখবে। সবশেষে তোমরা মিলিয়ে নেবে তোমরা 50টার মধ্যে কতগুলো উত্তর সঠিক করতে পারলে। চলো আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের পর্বের প্রশ্নাবলী। প্রথম প্রশ্ন, বুদ্ধির একক উপাদান তত্ত্বের প্রবক্তা কে? বুদ্ধির একক উপাদান তত্ত্ব অর্থাৎ যেখানে বুদ্ধিকে একটি মাত্র উপাদান দিয়ে ব্যাখ্যা করা হয়েছে, এই তত্ত্বের প্রবক্তা কে? খুব সহজ একটি প্রশ্ন, তাই এই তত্ত্বের প্রবক্তা হলেন আলফ্রেড বিনে। নেক্সট আমরা দেখব একক উপাদান তত্ত্ব অনুসারে বুদ্ধির প্রকৃতি কেমন, অর্থাৎ বুদ্ধি কেমন। একক উপাদান তত্ত্ব অনুযায়ী বুদ্ধি অবিভাজ্য শক্তি। কেন স্যার অবিভাজ্য শক্তি? কারণ একক উপাদান তত্ত্ব অনুযায়ী বুদ্ধির কটা উপাদান? একটা উপাদান। একটা উপাদান মানে তাকে আর ভাঙা যাচ্ছে না, তাই সে অবিভাজ্য। নেক্সট, বুদ্ধির একক উপাদান তত্ত্ব সমালোচিত হওয়ার প্রধান কারণ কি? কেন বুদ্ধির একক উপাদান তত্ত্ব সমালোচিত হয়েছিল? প্রথম অপশন, এটি গাণিতিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়। না, এটা সঠিক উত্তর নয়। এটি দলগত উপাদানের কথা বলে। দলগত উপাদানের কথাও নয়। এটি ব্যক্তির বিশেষায়িত দক্ষতাকে উপেক্ষা করে। ইম্পর্টেন্ট, কারণ ব্যক্তির যে বিশেষ দক্ষতা রয়েছে সেই বিশেষ দক্ষতার কথা কোথায়ও একক উপাদান তত্ত্বে বলা হয়নি, তাই এটিই হলো সঠিক উত্তর। আর এই রকম ভাবেই প্রশ্ন উত্তর আলোচনার মাধ্যমে কনসেপ্টকে আরো জোরালো ভাবে তোমাদের পরীক্ষার অভিমুখে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে ইয়োর স্টাডি তোমাদের জন্য নিয়ে এসেছে WB প্রাইমারি টেট 2026-এর ব্যাচ। শুধু তাই নয়, এছাড়াও রয়েছে আপার প্রাইমারি আর্টস এবং সায়েন্সের জন্য দুটো ডেডিকেটেড ব্যাচ। আর এই ব্যাচে যুক্ত হলে তোমরা পাবে এক্সপার্ট টিচারদের দ্বারা লাইভ ক্লাস। লাইভ ক্লাসে জয়েন হতে না পারলে তার জন্য থাকবে রেকর্ডেড ক্লাসের বন্দোবস্ত। যতদিন কোর্স ভ্যালিড থাকবে ততদিন পর্যন্ত তোমরা এই রেকর্ডেড ক্লাস যতবার খুশি দেখতে পারবে। এছাড়াও আমার সঙ্গে ক্লাসের সুযোগ পাবে প্রশ্ন উত্তর করবার, যাতে করে তোমরা ক্লাসের শেষেই নিজেরা কতটা শিখতে পারলে তা জেনে নিতে পারবে। এছাড়াও থাকছে মক টেস্টের ব্যবস্থা এবং প্রাইভেট ডাউট সলভিং এর ব্যবস্থা। তাই আর দেরি না করে এখনই 8961997944 এই নাম্বারে কল করে বিশদ তথ্য কোর্স সম্পর্কে জেনে নাও এবং যুক্ত হয়ে যাও ইয়োর স্টাডির সাথে। এছাড়াও অন্যান্য পরীক্ষার জন্য যদি তোমরা প্রস্তুতি নিতে থাকো, তাহলে আমাদের ইয়োর স্টাডির পক্ষ থেকে রয়েছে আরো নতুন নতুন ব্যাচ, যা তোমরা দেখতেই পাচ্ছ। এই ব্যাচগুলো সম্পর্কেও আগের বলা নাম্বারে জয়েন করে যুক্ত হয়ে যাও। এরপর আসছি আমরা পরবর্তী প্রশ্নে, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব। এই অনুসারে বুদ্ধির কয়টি উপাদানে গঠিত? বুদ্ধি কয়টি উপাদানে গঠিত? না, এই দ্বি উপাদান তত্ত্ব অনুযায়ী পরিষ্কারভাবে বলা রয়েছে বুদ্ধির দুটো উপাদান, তাহলে বুদ্ধি দুটি উপাদানে গঠিত। নেক্সট আমরা আসছি স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বের সেই উপাদানগুলি কি কি, অর্থাৎ যে দুটো উপাদান রয়েছে সেই দুটো উপাদান কি কি। আমরা সবাই জানি একটা সাধারণ উপাদান আর একটা বিশেষ উপাদান। সাধারণ উপাদানকে জি দিয়ে এবং বিশেষ উপাদানকে এস দিয়ে ডিনোট করা হয়েছিল, তাই অপশন সি হচ্ছে সঠিক উত্তর, সাধারণ উপাদান ও বিশেষ উপাদান। নেক্সট হচ্ছে স্পিয়ারম্যানের মতে জি উপাদানের একটা প্রধান বৈশিষ্ট্য। জি উপাদানের একটা প্রধান বৈশিষ্ট্য, সেই প্রধান বৈশিষ্ট্য কি? জি উপাদান হচ্ছে জন্ম থেকে আসে। মনে রাখবে কি, জি আর জন্ম দুটোই জ আছে, তাই জন্ম থেকে আসে, তাই জি উপাদান হচ্ছে জন্মগত দক্ষতা। নেক্সট আমরা আসছি স্পিয়ারম্যানের মতে এস উপাদানের একটি প্রধান বৈশিষ্ট্য। কোন উপাদান? না, এস উপাদানের একটা প্রধান বৈশিষ্ট্য আর কিছুই নয়, এস উপাদান পরবর্তী সময় অর্জন করে নিতে হয়, যা পরিবেশ থেকে লাভ করা যায়, অর্থাৎ এটি হলো অর্জিত দক্ষতা।
নেক্সট আমরা আসছি স্পিয়ারম্যানের তত্ত্বে কোনটি বেশি গুরুত্বপূর্ণ উপাদান বলে বিবেচিত হয়েছে। স্পিয়ারম্যানের তত্ত্বে কোনটি বেশি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়েছে। ইম্পর্টেন্ট কোন উপাদান? ইম্পর্টেন্ট হচ্ছে সেই উপাদান যেটা জন্মের সাথে সাথে আসছে, কারণ সেটা না থাকলে বাকি উপাদানের প্রশ্নই ওঠে না, তাই সেটি বেশি গুরুত্বপূর্ণ, তাই সেটা হলো জি উপাদান। ওকে, নেক্সট আসছি স্পিয়ারম্যানের তত্ত্বের সমালোচনার প্রধান কারণ কি ছিল। স্পিয়ারম্যানের তত্ত্বের সমালোচনার প্রধান কারণ কি ছিল না, প্রধান কারণ ছিল গ্রুপ ফ্যাক্টরের কথা, যেটা তিনি পরবর্তী সময় বলেছিলেন, প্রাথমিকভাবে বলেননি, তাই মনোবিজ্ঞানীরা দলগত উপাদানের অস্তিত্ব দেখিয়েছেন। পরবর্তী প্রশ্ন, থার্স্টোন স্পিয়ারম্যানের কোন উপাদানের অস্তিত্ব স্বীকার করেননি। থার্স্টোন স্পিয়ারম্যানের কোন উপাদানের অস্তিত্ব স্বীকার করেননি। থার্স্টোন স্পিয়ারম্যানের একক বুদ্ধি উপাদানের তত্ত্ব স্বীকার করেনি, যা হলো সাধারণ বুদ্ধি উপাদান বা একক উপাদান। পরবর্তী প্রশ্ন, থার্স্টোনের মতে বুদ্ধি হলো 7টি স্বাধীন এবং মৌলিক মানসিক শক্তির সমষ্টি। কি না, 7টি স্বাধীন এবং মৌলিক মানসিক শক্তির সমষ্টি। থার্স্টোনের মতে এটা কি নামে পরিচিত? এটা আর কিছুই নয়, এটা পরিচিত পিএমএ, মানে প্রাইমারি মেন্টাল এবিলিটি, অর্থাৎ অপশন সি, যার বাংলা কথা প্রাথমিক মানসিক শক্তি। তারপর আমরা আসছি থার্স্টোনের 7টি মৌলিক মানসিক শক্তির মধ্যে স্থানগত সম্পর্কের নিরূপণের যে ক্ষমতা, তার প্রতীক কি? স্থানগত সম্পর্ক নিরূপণের ক্ষমতার প্রতীক। স্থানগত মানে কি? স্পেশাল এবিলিটি যাদের থাকে, কথাটা কি? স্পেশাল, দ্যাট মিনস এস। এরপর আসছি থার্স্টোনের মতে বাক্যের অর্থ উপলব্ধি করার ক্ষমতার প্রতীক কি? বাক্যের অর্থ উপলব্ধি করা হয় যার সাহায্যে, সেটা হচ্ছে ভি। তারপর আসছি থার্স্টোনের 7টি মৌলিক মানসিক শক্তির মধ্যে কোনটি সংখ্যা ব্যবহার করার ক্ষমতাকে নির্দেশ করে। কোনটি সংখ্যা ব্যবহার করা? সংখ্যা মানে কি? সংখ্যা মানে নাম্বার, নাম্বার বা নিউমেরিক্যালস অর্থাৎ এন। তারপর আসছি থার্স্টোনের মতে কোনো একটি কাজ সম্পন্ন করার জন্য কিসের সম্মিলিত প্রয়োজন হয়। কোনো একটা কাজ সম্পন্ন করার জন্য কিসের সম্মিলনের বা সম্মিলিত শক্তির প্রয়োজন হয়? সেটা কিছুই না, খুব সহজ, নির্দিষ্ট কিছু মৌলিক মানসিক ক্ষমতা। নির্দিষ্ট কিছু মৌলিক মানসিক ক্ষমতার প্রয়োজন হয়ে থাকে। নেক্সট হচ্ছে, থর্নডাইক মনে করতেন বুদ্ধিমত্তা হলো, বুদ্ধিমত্তা কি না, বিভিন্ন দক্ষতা বা প্রতিভার একটি সম্মিলিত রূপ। বিভিন্ন দক্ষতা বা প্রতিভার একটি সম্মিলিত রূপ, যা ইংরেজিতে কি নামে পরিচিত? ইংরেজিতে কনগ্লোমিরেট অফ অ্যাবিলিটিস, কনগ্লোমিরেট অফ অ্যাবিলিটিস নামে পরিচিত, অর্থাৎ অপশন সি। এরপর নেক্সট প্রশ্ন 18, থর্নডাইক বুদ্ধিমত্তাকে প্রধানত কয়টি পৃথক ক্ষমতা বা ভাগে বিভক্ত করেছেন? কয়টি পৃথক ক্ষমতা বা ভাগে বিভক্ত করেছেন? 2, 3, 4 না 7? থর্নডাইক বুদ্ধিকে 3 প্রকার, এই 3টি প্রধান ভাগে ভাগ করেছিলেন। ওকে, তারপর আসছি থর্নডাইকের বুদ্ধির প্রকারভেদ অনুসারে বিজ্ঞানী, দার্শনিক বা লেখকের মধ্যে কোন বুদ্ধি সবচেয়ে বেশি দেখা যায়? কোন বুদ্ধি বেশি দেখা যায় না, সব থেকে বেশি বুদ্ধি যেটা আসে সেটা হচ্ছে তারা ভাবতে পারে, তারা কল্পনা করতে পারে। আর কল্পনা করবে কিসের সাহায্যে? অ্যাবস্ট্রাক্ট থিঙ্কিং এর সাহায্যে বা বিমূর্ত বুদ্ধি বা বিমূর্ত চিন্তনের সাহায্যে তারা ভাববে। নেক্সট আমরা আসছি দৈনন্দিন জীবনে প্রকৃত পরিস্থিতিতে, দৈনন্দিন জীবনে প্রকৃত পরিস্থিতিতে প্রত্যক্ষভাবে কোনো কাজ করার জন্য যে বুদ্ধির প্রয়োজন, থর্নডাইকের মতে সেটি কি? অর্থাৎ দৈনন্দিন জীবনে কাজ করছে, প্রকৃত পরিস্থিতিতে কাজ করছে, বাস্তব পরিস্থিতিতে কাজ করছে, সেই বুদ্ধি, অর্থাৎ কার্যকর বুদ্ধি, মানে তুমি দেখতে পাচ্ছ, যা তুমি ভাবতে পারছো, তাই মূর্তমান, তাই মূর্ত বুদ্ধি বা কার্যকরী বুদ্ধি। নেক্সট আমরা দেখছি পরবর্তী প্রশ্নে,
থর্নডাইকের মতে মন্ত্রী নেতা বা বিক্রেতাদের মধ্যে কোন বুদ্ধি বেশি থাকা প্রয়োজন? বেশি থাকা প্রয়োজন যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধি আর কিছু না, এরা সমাজের অন্যান্য মানুষের সাথে কথা বলে নিজেদের স্কিলের দ্বারা তারা কি করতে পারে, তারা তাদের যে পেশা সেই পেশাকে এগিয়ে নিয়ে যেতে পারে। এই বুদ্ধি হচ্ছে সামাজিক বুদ্ধি। তারপর হচ্ছে থর্নডাইক বুদ্ধিকে পরিমাপ করার জন্য 4টি গুণের কথা উল্লেখ করেছেন, তার মধ্যে লেভেল কি বোঝায়? তাহলে যে 4টে গুণের কথা উল্লেখ করেছেন তার মধ্যে থেকে লেভেল বলতে কি বোঝায়? লেভেল বলতে যা বোঝায় তা হলো কোনো কাজ সম্পন্ন করতে কতটা কম সময় লাগে, একেবারেই না। কোনো নির্দিষ্ট স্তরে কতগুলি ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করতে পারে, এটাও নয়। একটি নির্দিষ্ট স্তরে সমস্ত পরিসরের কাজের মোট সংখ্যা, এটাও নয়। কোনো ব্যক্তি কতটা কঠিন কাজ করতে পারে। তাই লেভেল মানে কি? কাঠিন্য বোঝায়, যে যত। এরপর আসছি পরবর্তী প্রশ্নে, যে থর্নডাইকের 4টি গুণের মধ্যে রেঞ্জ বলতে কি বোঝানো হয়েছে? রেঞ্জ বলতে কি বোঝানো হয়েছে না, কোনো নির্দিষ্ট স্তরে একজন ব্যক্তি কতগুলি ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করতে পারে, অর্থাৎ কোনো একটি স্তরে একজন ব্যক্তি যতগুলো ভিন্ন ভিন্ন কাজ সম্পন্ন করতে পারবে সেই অনুযায়ী তার বুদ্ধির পরিমাপ করা হবে এবং এটি রেঞ্জের মধ্যে পড়ে। তাই অপশন এ সঠিক উত্তর। এরপর আসছি রবার্ট স্টার্নবার্গ কত প্রকার বুদ্ধির কথা বলেছেন যা ত্রৈমাত্রিক তত্ত্ব নামে পরিচিত? কত প্রকার বুদ্ধির কথা বলেছেন যা ত্রৈমাত্রিক তত্ত্ব নামে পরিচিত? দেখো 3টে মাত্রা আছে তাই ত্রৈমাত্রিক, তাই 3টে মাত্রা থাকলে তিনি 3 প্রকার বুদ্ধির কথা এখানে বলেছেন। নেক্সট, স্টার্নবার্গের ত্রৈমাত্রিক তত্ত্বের উপাদানগুলি কি কি? তাহলে এই উপাদানগুলো কি কি? একটা হচ্ছে অ্যানালিটিক্যাল, একটা হলো ক্রিয়েটিভ, আর একটা হলো প্র্যাকটিক্যাল, মানে বিশ্লেষণধর্মী, সৃজনশীল এবং ব্যবহারিক। ওকে, নেক্সট আমরা যাচ্ছি স্টার্নবার্গের ত্রৈমাত্রিক তত্ত্বের একটি সমালোচনা কি? স্টার্নবার্গের ত্রৈমাত্রিক তত্ত্বের একটি সমালোচনা কি? সেই সমালোচনা কি না এটি গাণিতিক ক্ষমতাকে উপেক্ষা করে? নয়। এটি ব্যক্তির বিশেষায়িত দক্ষতাকে বেশি গুরুত্ব দেয়? এটাও নয়। আর প্রতিটি উপাদান স্পষ্টভাবে আলাদা করা যায় না? এটাই হচ্ছে সঠিক উত্তর। তাই 26 এর সি। এরপর আসছি হাওয়ার্ড গার্ডনার তার কোন বইয়ে বহুমুখী বুদ্ধির তত্ত্ব প্রকাশ করেন? প্রথম কথা, উত্তর দেখেই বোঝা যাচ্ছে এটা তো ভাই কোনো বই নয়, এটা একটা ফর্মুলা। তার মানে বাকি রইল 3টে। সেই 3টের মধ্যে আমার ক্লাসের কথা তোমরা যদি শুনে থাকো তাহলে খুব সহজেই তোমরা বুঝবে ফ্রেম অফ মাইন্ড। নেক্সট হচ্ছে 28 নম্বর, গার্ডনারের মতে বুদ্ধি হলো। তাহলে গার্ডনারের মতে বুদ্ধি কি না, গার্ডনারের মতে বুদ্ধি হলো একটি একক অবিভাজ্য ক্ষমতা? নয়। কেবলমাত্র একটি জি উপাদানের ফল? একেবারেই নয়। 7টি প্রাথমিক মানসিক শক্তির সমষ্টি, নাকি অনেকগুলি পৃথক স্বাধীন ক্ষমতার একটি সমষ্টি? অনেকগুলি পৃথক স্বাধীন ক্ষমতার একটি সমষ্টি। তারপর আসছি গার্ডনার প্রথমে কয় প্রকার বুদ্ধির কথা বললেও পরবর্তীতে প্রাকৃতিক বুদ্ধি যোগ করে মোট 8 প্রকার বুদ্ধির কথা বলেছেন। তাহলে তিনি প্রথমে কটা বুদ্ধির কথা বলেছেন যে পরবর্তী সময় প্রাকৃতিক বুদ্ধি যোগ করে 8টা বলেছেন? তার মানে একটা বুদ্ধি যোগ হয়েছিল কখন না আগের সাথে। তাহলে আগে কটা ছিল? 7টা ছিল। নেক্সট, গার্ডনারের বহুমুখী বুদ্ধির তত্ত্ব অনুসারে ক্রীড়াবিদ, নর্তক নর্তকী বা শল্য চিকিৎসকদের মধ্যে কোন বুদ্ধি বেশি থাকার সম্ভাবনা আছে? কোন বুদ্ধি বেশি থাকার সম্ভাবনা আছে? দেখো খুব ভালো করে দেখবে যে এখানে যাদের কথা বলা হয়েছে তাদের সবসময় কোনো না কোনো ভাবে এদের শরীর সংক্রান্ত বিষয় নিয়ে, অর্থাৎ শারীরিক শক্তি বা দক্ষতা নিয়ে কথা বলা হচ্ছে। কারণ ক্রীড়াবিদ খেলতে গেলে শরীর স্ট্রং হতে হবে, নর্তক নর্তকী নাচ করতে গেলে অবশ্যই বডি মুভমেন্টের ওপর খেয়াল রাখতে হবে, শল্য চিকিৎসক সে যখন সার্জারি করবে তখন তার হাতকে স্টেবল হতে হবে। তার মানে শারীরিক বুদ্ধির কথা বলা হয়েছে, তাই শারীর চালনা সংক্রান্ত বুদ্ধি।
তারপর আসছি আইনজীবী, শিক্ষক, লেখক বা কবিদের মধ্যে কোন বুদ্ধি বেশি পরিলক্ষিত হয়? কোন বুদ্ধি বেশি পরিলক্ষিত হয়? দেখো ভালোভাবে ভেবে দেখো, আইনজীবী, শিক্ষক, লেখক এবং কবি, এনারা কি? এনারা সমস্ত ক্ষেত্রে, কবি বা লেখক যদি দেখো বা শিক্ষক দেখো, ভাষা প্রয়োগ খুব ইম্পর্টেন্ট এখানে। তাহলে ভাষা প্রয়োগ যখন ইম্পর্টেন্ট হয় তখন ভাষা বিদ্যাগত বুদ্ধি এর সঠিক উত্তর। নেক্সট আসছি গণিতজ্ঞ, দার্শনিক বা পদার্থবিদদের মধ্যে কোন বুদ্ধি বেশি থাকা প্রয়োজন? কারা? গণিতজ্ঞ, দার্শনিক বা পদার্থবিদ। গণিতজ্ঞ, দার্শনিক বা পদার্থবিদদের মধ্যে যে বুদ্ধি থাকবে তা সমস্ত যুক্তি দিয়ে হবে, তাই যৌক্তিক গাণিতিক বুদ্ধি। ওকে, নেক্সট হচ্ছে নাবিক, স্থপতি, নির্মাতা বা ভূতত্ত্ববিদদের মধ্যে কোন বুদ্ধি বেশি থাকার সম্ভাবনা আছে? তাহলে এনাদের মধ্যে যে বুদ্ধি বেশি থাকবে তা জমি সংক্রান্ত, তা স্থান সংক্রান্ত, তাই স্থান সংক্রান্ত বুদ্ধি মানে স্থান সম্পর্কিত বুদ্ধি। নেক্সট আসছি সুর, তাল ও ছন্দের বোধ এবং সঙ্গীতের সাথে সম্পর্কিত দক্ষতা কোন বুদ্ধির ফল? কোন বুদ্ধির ফল? সুর, তাল এবং ছন্দ, তাই সঙ্গীত ধর্মী বুদ্ধির ফল। নেক্সট আমরা আসছি যে প্রশ্নে, তা হলো অন্যদের মন, আচরণ, মানসিক অবস্থা এবং শারীরিক ভাষা বোঝার ক্ষমতাকে গার্ডনার কোন বুদ্ধি বলেছেন? অন্যদের কথা। এখানে অন্যদের কথা যখন আসবে তখন আন্তঃব্যক্তিক বুদ্ধির কথা আসবে, ইন্টারপার্সোনাল বুদ্ধির কথা তখন আলোচনা হবে। তারপর রাজনীতিবিদ, মনোচিকিৎসক বা বিক্রেতাদের মধ্যে কোন বুদ্ধি বেশি দেখা যায়? কোন বুদ্ধি বেশি দেখা যায়? রাজনীতিবিদ, মনোচিকিৎসক বা বিক্রেতা। অর্থাৎ এনারা কি করে? অন্যদের সাথে যোগাযোগ করে, আর অন্যদের সাথে যখন যোগাযোগ হবে তখন উত্তর হবে আন্তঃব্যক্তিক বুদ্ধি। নেক্সট, নিজের ক্ষমতা, দুর্বলতা, ইচ্ছা ও মানসিক অবস্থা সম্পর্কে সম্পূর্ণভাবে সচেতন হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? সম্পূর্ণভাবে সচেতন হওয়ার ক্ষমতাকে কি বলা হয়? নিজের কথা বলছে না, নিজের কথা বললে আর আন্ত নয়, অন্ত, তাই অন্তঃব্যক্তিক বুদ্ধি। নেক্সট হচ্ছে পরিবেশবিদ, জীববিজ্ঞানী বা দূষণ পরিমাপক ব্যক্তিদের মধ্যে কোন বুদ্ধি বেশি পরিলক্ষিত হয়? কোন বুদ্ধি বেশি পরিলক্ষিত হয় এনাদের মধ্যে? না, এনারা সবসময় প্রকৃতি নিয়ে ভাবছেন। দেখো, পরিবেশবিদ, জীববিজ্ঞানী বা দূষণ পরিমাপক ব্যক্তি, এনারা কি নিয়ে ভাবছেন? না, এনারা প্রকৃতি নিয়ে ভাবছেন, তাই প্রাকৃতিক বুদ্ধি। তারপর জেপি গিলফোর্ড বুদ্ধির কোন মডেলটি প্রকাশ করেন? জেপি গিলফোর্ড বুদ্ধির কোন মডেলটি প্রকাশ করেন? তিনি বুদ্ধির যে মডেল প্রকাশ করেছেন তা হলো এসআই মডেল, অর্থাৎ ত্রিমাত্রিক তত্ত্ব। নেক্সট আসছি গিলফোর্ডের বুদ্ধির মডেলে তিনটি মৌলিক শ্রেণী বা মাত্রা কি কি? তিনটি মৌলিক শ্রেণী বা মাত্রা কি কি? সেই তিনটে মাত্রা হলো প্রক্রিয়াগত মাত্রা, বিষয়বস্তুগত মাত্রা এবং ফলাফল বা উপাদানগত মাত্রা। ওকে, নেক্সট হচ্ছে গিলফোর্ডের মডেলে প্রাথমিক প্রক্রিয়াগত মাত্রা কয়টি মানসিক প্রক্রিয়ার কথা বলে? কয়টি মানসিক প্রক্রিয়ার কথা বলে? না, তিনি এখানে 5টি মানসিক প্রক্রিয়ার কথা বলেছেন। গিলফোর্ডের প্রক্রিয়াগত মাত্রার উদাহরণ কোনটা হতে পারে? কোন উদাহরণটা হবে? না শ্রেণী, না দৃশ্যমান বিষয়বস্তু, না অপসারী চিন্তন, ডাইভারজেন্ট থিঙ্কিং। তারপর আসছি গিলফোর্ডের মডেলে বিষয়বস্তুগত মাত্রা কয় প্রকার তথ্যের কথা বলে? বিষয়বস্তুগত মাত্রা কয় প্রকার তথ্যের কথা বলে? না, কয় প্রকার তথ্যের কথা বলে? খুব ইম্পর্টেন্ট, 5 প্রকার তথ্যের কথা বলে, অর্থাৎ অপশন বি কারেক্ট আনসার। গিলফোর্ডের বিষয়বস্তুগত মাত্রার একটি উদাহরণ কি? গিলফোর্ডের বিষয়বস্তুগত মাত্রার উদাহরণ হলো আচরণগত বিষয়বস্তু, আচরণগত বিষয়বস্তু। ওকে, তারপর আসছি গিলফোর্ডের মডেলে ফলাফল বা উপাদান, ফলাফল বা উপাদানগত মাত্রা কয় প্রকারের ফলাফল সৃষ্টি করে?
কয় প্রকারের ফলাফল? না 6 প্রকারের ফলাফল সৃষ্টি করে। 6 প্রকারের ফলাফল সৃষ্টি করে, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। তারপর আমরা আসছি গিলফোর্ডের ফলাফল বা উপাদানগত মাত্রার একটা উদাহরণ। ফলাফল বা উপাদানগত মাত্রার একটা উদাহরণ হচ্ছে স্মৃতি নয়, শ্রুতিগ্রাহ্য নয়, রূপান্তর। নেক্সট আমরা দেখছি গিলফোর্ডের ত্রিমাত্রিক মডেল অনুযায়ী, খুব ইম্পর্টেন্ট, প্রাথমিকভাবে খেয়াল রাখবে, প্রাথমিকভাবে বুদ্ধির উপাদানের মোট সংখ্যা কত? প্রাথমিকভাবে যখন বলা হবে তখন বুদ্ধির উপাদান তোমরা 150 কাউন্ট করবে, অর্থাৎ 5 মাল্টিপ্লাইড বাই 5 মাল্টিপ্লাইড বাই 6, অর্থাৎ 150। তারপর আমরা আসছি থর্নডাইকের বুদ্ধির 4টি গুণের মধ্যে কোনটি লেভেল ও রেঞ্জের সম্মিলিত ফল? লেভেল এবং রেঞ্জের সম্মিলিত ফল হচ্ছে এদের মধ্যে ক্ষেত্র। লেভেল আর রেঞ্জ এর সম্মিলিত ফল হচ্ছে ক্ষেত্র বা এরিয়া। নেক্সট আমরা দেখছি স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী, স্পিয়ারম্যানের তত্ত্ব অনুযায়ী কোন উপাদানের অভাব থাকলে ব্যক্তির এস উপাদানগুলিও ভালোভাবে বিকশিত হতে পারে না? কোন উপাদানের অভাব থাকলে? সাধারণ উপাদানের অভাব থাকলে, মানে জি উপাদানের অভাব থাকলে। তারপর কোন মনোবিজ্ঞানী বুদ্ধির গঠন ব্যাখ্যা করতে গিয়ে, কোন মনোবিজ্ঞানী বুদ্ধির গঠন ব্যাখ্যা করতে গিয়ে বিষয়বস্তু, প্রক্রিয়া এবং ফলাফলকে 3টি মৌলিক মাত্রা হিসেবে চিহ্নিত করেছেন? কি কি? না বিষয়বস্তু, প্রক্রিয়া এবং ফলাফল এগুলোকে 3টে মৌলিক মাত্রা হিসেবে। ইনি আর কেউ নন, বিজ্ঞানী গিলফোর্ড। তাহলে এখানেই তোমাদের জন্য 50খানা প্রশ্নের আলোচনা সমাপ্ত হলো। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ। এবং আরও কীরকম ভিডিও তোমাদের দরকার, কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমরা বেশি পরিমাণে উপকৃত হবে, আরও এমসিকিউ পর্ব নিয়ে আসা যায় কিনা, এই সমস্ত সম্পর্কে আমাকে জানাতে হলে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা লিখে তা জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাই আজকের পর্বে এতটুকুই, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো এবং পড়তে থাকো। জয় হিন্দ।